হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজ ফরিতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করছি আজকে ভিডিও। গত ভিডিওতে ক্লাস 12 এর টপিক হিসেবে আমি পড়িয়েছিলাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আজকে এবং সেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু অ্যাপ্লিকেশনও দেখিয়েছিলাম, কিন্তু আজকে সেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশনটা দেখাবো। মানে বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যে অ্যাপ্লিকেশন নিয়ে মোটামুটি সবাই চলছি সেই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানাবো। সেটা কি? সেটা হলো অপটিক্যাল ফাইবার, মানে আলোক তন্তু। তন্তু কথাটা মানে এটা খুব সূক্ষ্ম, এবং আলোক তন্তু কেন বলছে, কারণ এর মধ্যে দিয়ে আলো ট্রান্সমিট হতে পারে। ঠিক আছে, ধরো কোনো সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে আমরা কীভাবে পাঠাই? নর্মালি ধরো কথা যদি পাঠাতে হয় তাহলে আমরা রেডিও সিগন্যাল আমাদের কাছে আছে, রেডিওর মাধ্যমে কথা পাঠাতে পারি, বা টিভি ওয়েভ, যেটা রেডিও টিভিতে ব্রডকাস্টিং হতো আগে অ্যান্টেনার মাধ্যমে, সেভাবে কথা পাঠাতে পারি, টিভি সিগন্যাল পাঠাতে পারি। অথবা আগেকার দিনে যে টেলিফোন থাকতো সেই টেলিফোনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কমিউনিকেট করতে পারি। কিন্তু কমিউনিকেশনের জন্য বর্তমানে আমরা যে মোবাইল ব্যবহার করছি বা আমরা যে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করছি, এই মোবাইল বলো বা ইন্টারনেট বলো, সেটা বেস করে দাঁড়িয়ে আছে যে সিস্টেমের উপর, সেই সিস্টেমটা হলো অপটিক্যাল ফাইবার সিস্টেম। এখনকার দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীর সমস্ত দেশ সমুদ্রের তলদেশে থাকা অপটিক্যাল কেবল ফাইবারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তুমি ভাবো না, তুমি ধরো গুগলে কোনো একটা জিনিস সার্চ করলে, ওখানে দেখায় না সামথিং সেকেন্ড, যে সার্চ হয়ে তোমার রেজাল্টে আসতে কতক্ষণ লাগছে। তো ওই সেকেন্ডে কি হচ্ছে? ব্যাপারটা হলো, তুমি যখন সার্চ করলে তোমার কম্পিউটারে বসে, সেই জিনিসটা তোমার এখানকার লোকাল নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে গেল। সে তুমি মোবাইলে সার্চ করো বা তোমার কম্পিউটারে বসে সার্চ করো, যেখানেই বসে সার্চ করো, দিয়ে সেই লোকাল নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে সেটা তোমার চলে গেল এখানকার আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্ডিয়ার কোনো একটা সার্ভারে। ইন্ডিয়ার সার্ভার থেকে সেটা চলে গেল মুম্বাইয়ের কোনো একটা হাবে। মুম্বাইয়ের হাব থেকে সেটা সমুদ্রের তলদেশে থাকা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে চলে গেল গুগলের সার্ভারে। দিয়ে গুগল ওটাকে সার্চ করে খুঁজে দিল, তখন সেটা আবার ব্যাক করে তোমার মোবাইলে তোমরা সেই সার্চ রেজাল্টটা পেলে। এবং স্পিড কত থাকে? মানে এই ডিটেলস প্রসেসটার স্পিড ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড থাকে। বিকজ যেহেতু যেহেতু ভেতর দিয়ে আলো যাচ্ছে, তাহলে আলোর স্পিডে গমন হচ্ছে। আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায়, সুতরাং স্পিডটা অনেকটাই বেশি, সুতরাং সার্চ হতে বেশি টাইম লাগছে না। আগেকার দিনে যে কমিউনিকেশনটা করা হতো, দেখো তোমাদের বাড়িতে আগে যখন কেবল টিভি আসতো, সেই কেবল টিভিতে তোমরা সবাই দেখে থাকবে এরকম একটা কালো রঙের তার থাকতো, এবং কালো রঙের তারের মধ্যে একটা সেন্টারে একটা ওয়্যার থাকতো, মানে বাইরে একটা মেটালিক ওয়্যার, তার ভেতরে সেন্টারে একটা ওয়্যার থাকতো। এটাকে বলা হতো কোঅ্যাক্সিয়াল কেবল। তাহলে কোঅ্যাক্সিয়াল কেবল একই রকমভাবে সিগন্যাল পাঠানোর জন্য আগে ইউজ করা হতো। কিন্তু কোঅ্যাক্সিয়াল কেবলের যেটা সমস্যা, সেই সমস্যা হলো এর মধ্যে প্রচুর পরিমাণে নয়েজ চলে আসে। নয়েজ মানে আনওয়ান্টেড সাউন্ড বা আনওয়ান্টেড পিকচারের মধ্যে ডিস্টরশন, যেটা তোমাদের টিভিতে মাঝে মধ্যেই যখন কেবল চ্যানেলে তোমার ডিস্টার্ব করতো, তোমাদেরকে ফোন করতে হতো কেবল নেটওয়ার্ক প্রোভাইডারকে, তারা আসতো, তারা এসে তোমার দেখবে বাড়ির পাশে যেখানটায় একটা কালো রঙের বাক্স থাকতো, সেই বাক্সের গায়ে কোম্পানির নাম লেখা থাকে, তো তারা মনে করে সেই বাক্সটা উঠে খুলে বাক্সটার মধ্যে কিছুটা ঠিক করতো। অ্যাকচুয়ালি কালো বাক্সটার কাজ কি? ওই কালো বাক্সটাকে বলা হয় রিপিটার। মানে কোএক্সিয়াল কেবলে যখন ট্রান্সমিট করা হচ্ছে কোনো সিগন্যাল, তখন রিপিটার থাকা জরুরি, এবং রিপিটারটা মাত্র 100 মিটার থেকে 200 মিটার তার মধ্যে একটা করে রিপিটার বসাতে হতো। তাহলে 100 মিটার থেকে 200 মিটারের মধ্যে যদি রিপিটার না বসাও, অবশ্যই সেখানে সিগন্যালের মধ্যে নয়েজ আসবেই, মানে তোমার সিগন্যালটা খারাপ হয়ে যাবে।
মানে তুমি যে সিগন্যালটা পাচ্ছ সেটা যদি অডিও ভিজুয়াল সিগন্যাল হয়, তো সেখানে অডিওতে নয়েজ আসতে পারে, মানে ঝিরঝিরি শব্দ, বা ভিডিওতে নয়েজ আসতে পারে, মানে পিকচার ক্লিয়ার হবে না। তো সেক্ষেত্রে রিপিটার কি করে, রিপিটার সেই নয়েজটাকে রিমুভ করে তোমার সিগন্যালটাকে আবার রিজেনারেট করে। ঠিক আছে, তো এইভাবে লোকালি ব্রডকাস্টিং করা সম্ভব, মানে লোকালি একটা জায়গার মধ্যে তোমার যখন কমিউনিকেশন করতে হচ্ছে সেই কমিউনিকেশন করা সম্ভব। কিন্তু যখন ইন্ডিয়া থেকে আমেরিকাতে তোমার কোনো সিগন্যাল পাঠাতে হবে, তখন এই কোয়াক্সিয়াল কেবল দিয়ে পাঠানো সম্ভব নয়। হ্যাঁ, তোমরা বলতে পারো এএম রেডিওর মাধ্যমে তো যাওয়া যেতে পারে, কারণ এফএম রেডিও সম্ভব না। এফএম রেডিও লোকালি একটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এএম রেডিও দূর দেশে ব্রডকাস্টিং করার জন্য ইউজ করা হয়, কথাটা ঠিক। কিন্তু ভেবে দেখো, তুমি যদি মালদাতে বসে বা কলকাতায় বসে এএম রেডিও চ্যানেল অন করো, তুমি হাইয়েস্ট কত দূর শুনতে পাবে? মায়ানমারের চ্যানেল পাবে, বাংলাদেশের চ্যানেল পাবে, ভুটানের চ্যানেল পাবে, নেপালের চ্যানেল পাবে, অল ইন্ডিয়া রেডিও পাবে এবং কলকাতার চ্যানেল পাবে। মানে মোট কথা বলতে গেলে তোমার আশেপাশে যেগুলো, বা ঢাকার চ্যানেল পাবে, তো তোমার আশেপাশে যেটুকু অঞ্চল তোমার মধ্যে রয়েছে তোমার রেডিও সেইটুকু মানে সেইটুকু অঞ্চলের মধ্যে তোমার কানেকশানটা নিতে পারছে, কারণ এখানটায় ব্রডকাস্টিংটা হয় আয়নোস্ফিয়ারের মাধ্যমে। তো এটাও ইন্ডিয়া টু আমেরিকা সিগন্যাল পাঠানোর জন্য যথেষ্ট নয়। তাহলে দূর দেশে ব্রডকাস্টিং করার জন্য তোমার কাছে পড়ে থাকলো দুটো অপশান, একটা হলো তোমার স্যাটেলাইট কমিউনিকেশন, আর একটা কিন্তু তোমার অপটিক্যাল কমিউনিকেশন। এবার স্যাটেলাইট কমিউনিকেশন সবসময় মানে আমাদের পক্ষে অ্যাভেলেবেল হয় না, কারণ স্যাটেলাইট কমিউনিকেশন সাধারণত স্যাট ফোন বলে যে ফোনগুলো হয় সেখানে ইউজ করা হয়। এবার স্যাট ফোন আমাদের জনসাধারণের ইউজের জন্য থাকে না। সাধারণত যারা রাষ্ট্রের যারা প্রধান থাকে তারা যে কমিউনিকেশনগুলো করে থাকে, বা মিলিটারি যারা প্রধান থাকে তারা যে কমিউনিকেশনগুলো করে থাকে, বা অনেক সময় আতঙ্কবাদীরা যখন কমিউনিকেশন করে তখন স্যাট ফোনের মাধ্যমে কমিউনিকেট করে থাকে। ফানা বলে যে সিনেমাটা, সেই সিনেমাতে একটা ফোন দেখিয়েছিল, ফোনটা কিন্তু স্যাট ফোন ছিল। সে যাই হোক, তো স্যাটেলাইট ফোন আমাদের জেনারেলি ইউজেবল নয়। তাহলে আমাদের জন্য ডেইলি লাইফে ইউজের জন্য যে ডেটা কমিউনিকেশনটা হবে, বা যে ফোন কমিউনিকেশনটা হবে, বা যে ইন্টারনেট কমিউনিকেশনটা হবে, তার একমাত্র মাধ্যম হলো কি? অপটিক্যাল ফাইবার। বোঝা গেল? এছাড়াও অপটিক্যাল ফাইবারের ইউজ আছে কমিউনিকেশন ছাড়াও। আমাদের যে মেডিকেল পারপাসে আমাদের যে এখন মাইক্রো সার্জারি করা হয়, পেটের মধ্যে দেখবে তোমরা দুটো ফুটো করে দিয়ে সেখানটায় দিয়ে ছোট তার ঢুকে সেখানে পেটের মধ্যে সার্জারি করা হচ্ছে, বা এন্ডোস্কোপি করার সময় মুখ দিয়ে দুটো পাইপ ঢুকিয়ে দেয়, দিয়ে ভেতরে কি হচ্ছে এন্ডোস্কোপি মানে দেখা হচ্ছে। তো ক্যামেরা লাগানো থাকে, লাইট লাগানো থাকে, তো ভেতরে পাকস্থলীর মধ্যে কোথায় কোনো ঘা হয়েছে কিনা বা কোথায় কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে তোমার এন্ডোস্কোপির মাধ্যমে। বা তোমার পেটের সার্জারি করার সময় তোমার একই রকমভাবে দুটো ফুটো করে সেটা দিয়ে ঢুকিয়ে দিয়ে তোমার সার্জারি করে দেওয়া সম্ভব। মানে অনেক সময় গল ব্লাডার অপারেশন এভাবে করে দেওয়া যায়, অনেক সময় তোমার অ্যাপেন্ডিক্স অপারেশন এভাবে করে দেওয়া হয়। তো মাইক্রো সার্জারি যত কিছু হচ্ছে পেটের মধ্যে, সেই সব কিন্তু আজকাল অপটিক্যাল ফাইবার ইউজ করে হচ্ছে, বা এছাড়াও অনেক মেডিকেল পারপাসে আমাদের অপটিক্যাল ফাইবার কাজে লাগছে। তো অপটিক্যাল ফাইবার জিনিসটা কি, এবং অপটিক্যাল ফাইবারে কমিউনিকেশন কিভাবে হচ্ছে, আমি ডিটেলসে বিষয়টায় আসি। আগে অপটিক্যাল ফাইবার কিভাবে আলোকে ট্রান্সমিট করে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিভাবে কাজে লাগে, আগে সেই ব্যাপারটা বলে ফেলি, ঠিক আছে? আচ্ছা, রিপিটারের কথা যদি বললাম, অপটিক্যাল ফাইবারেও কিন্তু তোমার রিপিটার লাগে, কিন্তু সেই রিপিটারটা মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার পর পর বসাতে হয়। ধরো ভারত থেকে যখন আমেরিকাতে, বা ভারত থেকে অস্ট্রেলিয়াতে, বা ভারত থেকে আফ্রিকার কোনো দেশে, বা ইউরোপ মহাদেশের কোনো দেশে যখন আমাকে ট্রান্সমিট করাতে হবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কমিউনিকেশনকে, মানে কোনো ডেটাকে, তখন প্রতি 100-200 মিটার পর পর যদি রিপিটার বসাতে হয় এবং তাকে যদি রেগুলার মেনটেন্সের মধ্যে রাখতে হয়, তাহলে ভাবো কত খরচা হবে, কত লক্ষ রিপিটার লাগবে এবং কত খরচা হবে। ঠিক আছে, সম্ভব না। প্রথমত নয়েজ প্রচুর আসবে, দ্বিতীয়ত ওটা
ক্রমশই খারাপ হতে থাকে, কারণ ওটা ওয়াটারপ্রুফভাবে রাখতে হয়। বৃষ্টি বললে রিপিটার বক্স খারাপ হয়ে যায়, বৃষ্টির সময় ঝড় বৃষ্টিতে ওখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। কিন্তু অপটিক্যাল ফাইবারে যেহেতু কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালের ব্যাপার থাকে না, তাই এখানটায় কোনো শর্ট সার্কিটের ব্যাপারও থাকছে না। তো এখানকার রিপিটার বক্স কিন্তু খারাপ হয় না খুব সহজে। হ্যাঁ, একটা প্রবলেম হয়, অপটিক্যাল ফাইবার কেবল মাঝে মধ্যে হাঙর এসে কেটে দেয়, যেহেতু সমুদ্রের তলা দিয়ে পাঠানো থাকে, তো হাঙর এসে মাঝে মধ্যে অপটিক্যাল ফাইবারকে কেটে দেয়। তখন একটা জেনারেল টার্ম ইউজ আছে, সেটাকে বলে ফাইবার কাট। তো ফাইবার কাট যখন হয় তখনই কেবলমাত্র আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয় বা আমাদের সিগন্যাল হঠাৎ করে ডাউন হয়ে যায়। তো তখন মানুষ খুব মানে আমাদের যারা এইসবের পিছনে যুক্ত হয়েছে তারা খুব তৎপরভাবে সেটাকে আবার সারিয়েও ফেলে, ফলে বেশিক্ষণ সার্ভার ডাউন থাকে না। কারণ আমরা তো বাড়িতে মোবাইলে ইউজ করছি ইন্টারনেট, বা বাড়িতে কম্পিউটারে ইউজ করছি ইন্টারনেট, তো এগুলো হয়তো আমাদের লাক্সারি মেনটেনের জন্য। কিন্তু ইন্টারনেটের উপর বেস করে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আজকাল পৃথিবীতে। তো এই সমস্ত সিস্টেম ডাউন হয়ে যাবে যদি এরকম ফাইবার কাট বেশিক্ষণ ধরে পড়ে থাকে। আর শুধুমাত্র একটা ফাইবার দিয়ে তো হয় না, অল্টারনেটিভ অনেক ফাইবার থাকে সমুদ্রের তলা দিয়ে বসানো, একটা দিয়ে যদি লিঙ্ক ডাউন হয়ে যায় অন্য ফাইবার দিয়ে সেই লিঙ্কটাকে পাঠিয়ে দেওয়া যাবে। সুতরাং অপটিক্যাল ফাইবার ছাড়া গোটা পৃথিবী এক কথায় প্রত্যেকটা দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে সবার থেকে, কারোর সঙ্গে কারোর কোনো কানেকশন থাকবে না। অর্থাৎ গ্লোবাল ভিলেজ যে কথাটা এসছে, সেই গ্লোবাল ভিলেজ কথাটা এসছে কিন্তু অপটিক্যাল ফাইবার আসার ফলে। ঠিক আছে, তো দেখা যাক অপটিক্যাল ফাইবার কাজ করে কি করে এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এখানে কিভাবে কাজে লাগছে। মূলত অপটিক্যাল ফাইবারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার, একটা হলো গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, আর একটা হলো মনোমোড ফাইবার। ঠিক আছে, মেন জায়গাটা আমি আঁকছি, এবার তার বাইরে জ্যাকেট থাকে, তো জ্যাকেটের পোর্শনটা আমি পরে বলছি। স্টেপ ইন্ডেক্স ফাইবারে দেখো, অপটিক্যাল ফাইবার নর্মালি তো একটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল জিনিস থাকবে। তো ধরো সেই সিলিন্ড্রিক্যাল জিনিসটাকে এইভাবে কেটে দিয়েছো, তাহলে এইভাবে যদি কেটে দেওয়া যায় তাহলে সেটা কি আয়তাকার লাগবে, সেই আয়তাকার অংশটা আমি এখানে এঁকেছি। ঠিক আছে, তো এইটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার, যার মূলত ভেতরে দুটো অংশ থাকে, মানে বলতে পারো এরকম দেখতে। হলো গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, তার মধ্যে কোনো এরকম ভাগ থাকে না, কিন্তু একটা বিশেষ জিনিস করা হয় সেটা বলছি একটু পরে। আর মনোমোড ফাইবারে খুব পাতলা একটা ফাইবার থাকে, মানে এখান থেকে মনোমোড মানে কি, মনোমোড মানে একটা লাইট রে যাতে ট্রাভেল করতে পারে সেরকম জায়গা থাকে। এটা এই দুটো অ্যাকচুয়ালি মাল্টিমোড ফাইবার, অর্থাৎ এখানে মাল্টিপল লাইট রেস একসঙ্গে ট্রাভেল করতে পারে, কিন্তু ওখানে একটা লাইট রে ট্রাভেল করতে পারে, তাই এটা মনোমোড ফাইবার। ঠিক আছে, তো এটা আমাদের অত প্রয়োজন পড়বে না, সিলেবাসের মধ্যে অত বেশি ইম্পর্টেন্স নেই। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারও অত বেশি ইম্পর্টেন্স নেই, কিন্তু আমি দেখাবো এটাকে। মেনলি স্টেপ ইন্ডেক্স ফাইবারটা আমাদের দরকার, কারণ এখানটা থেকে এক ধরনের অঙ্ক তোমাদের করতে হতে পারে, বা এক ধরনের অঙ্ক তোমাদের দেখবে সিলেবাসে মানে উদাহরণে দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তবে কিন্তু অপটিক্যাল ফাইবার হিসেবে দেওয়া নাই, জাস্ট একটা অঙ্ক হিসেবে দেওয়া আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের। তো কি হয়, এই মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 যেটা ঘন মাধ্যম, এটা μ1, এটা μ1। তাহলে কোনো আলোকরশ্মি যখন এই মাধ্যমের মধ্যে দিয়ে ঢুকে যখন এই মাধ্যমের কাছে গিয়ে আপতিত হয় বিভেদ তলে, তখন যদি সংকট কোণের বেশি কোণে আপতিত হয় তাহলে সেটা কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ব্যাক করবে। আবার এখানে সংকট কোণের বেশি কোণ যদি হয় আবার ব্যাক করবে। এভাবে একটা আলোকরশ্মি এর মধ্যে দিয়ে জিগজ্যাগ ওয়েতে চলতে থাকে। ঠিক আছে, আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে কি হয়,
সেটা আগে এটা দেখাই, তারপর ওটা দেখাচ্ছি, মানে এটা দেখিয়ে এর যদি কোনো প্রবলেম পাই সেই প্রবলেমের সলিউশনটা করা হয় গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে। ঠিক আছে, তাহলে দেখা যাক স্টেপ ইন্ডেক্স ফাইবার কীভাবে মেনলি কাজ করে, এবং এখান থেকে অঙ্কটা আমরা করে দেখি। তারপরে আমরা এর অ্যাপ্লিকেশানে আরেকটু ডিটেলসে আসবো যে কীভাবে মেনলি ট্রান্সমিশনটা সম্ভব অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। আচ্ছা, তো মেনলি অপটিক্যাল ফাইবারের তোমরা দেখবে পাহাড়ি অঞ্চলে যখন তোমরা ঘুরতে যাবে, সেই পাহাড়ি অঞ্চলে যাওয়ার সময় দেখবে রাস্তার পাশ দিয়ে একটা কমলা রঙের তার, জাস্ট একটা সিঙ্গেল কমলা রঙের তার চলে গেছে। বা শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে তোমরা দেখতে পাবে যে পোলের মধ্যে বাঁধা, মানে মেন কারেন্টের পোল তো আছেই, সেই কারেন্টের পোলে কারেন্টের তার নয়, কিন্তু তার ঠিক নিচ দিয়ে একটা কমলা রঙের তার, গোটা শুধু একটা সিঙ্গেল তার গোটাটায় এগিয়ে যাচ্ছে। তো ওই কমলা রঙের তারটাই কিন্তু অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, আর যেখানটা থেকে এসছে সেই জায়গাটা দেখবো অপটিক্যাল ফাইবার খুব বেশি পেঁচানো থাকে না, মোটামুটি একটা বড় বৃত্তাকারে সার্কেল করা থাকে। কারণ অপটিক্যাল ফাইবার যদি খুব বেশি পেঁচানো যায় তাহলে তার ভেতরের যে ম্যাটেরিয়ালটা আছে তার মধ্যে ক্র্যাক হতে পারে, বা সেটা ভেঙে যেতে পারে, সেটা নষ্ট হতে পারে। সেই জন্য খুব বেশি পেঁচানো অপটিক্যাল ফাইবারকে হয় না। তো এই কমলা রঙের যে তারটা বললাম ওটা মেনলি জ্যাকেট হিসেবে কাজ করে, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের যে ভেতরের অংশটা তাকে রক্ষা করার জন্য ওই কমলা রঙের অংশটা দরকার। মানে ওটা ওকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেয়, মেকানিক্যাল সাপোর্ট দেয় বলা যেতে পারে। হলো, জ্যাকেটের মধ্যে ভেতরের অংশটাকে বলা হয় কোর এবং বাইরের অংশটাকে বলা হয় ক্ল্যাডিং। তাহলে এটা হলো কোর, আর বাইরের অংশটা এটা হলো ক্ল্যাডিং। অ্যাকচুয়ালি কোরের মধ্যে দিয়েই লাইট কমিউনিকেশনটা হয়, এবং ক্ল্যাডিং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হতে সাহায্য করে। তাহলে এই হলো তোমার জ্যাকেট। জ্যাকেট তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ দিবে। এই জায়গাটায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এখানে μ1। তাহলে ব্যাপারটাকে যদি ক্রস সেকশন করে আঁকা যায় তাহলে পিকচারটা কেমন হবে? ক্রস সেকশন করে আঁকলে পিকচারটা হবে এরকম। আমি জ্যাকেটটা রাখছি না, কারণ জ্যাকেটের প্রয়োজনীয়তা নেই, কারণ জ্যাকেটটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কোনো ভূমিকা পালন করছে না। ছবি ব্যাকা হয়ে গেল, ছবিটাকে সোজা করা যাক। এই হলো তোমার দুপাশের ক্লেডিং এবং মাঝখান দিয়ে আছে কোর। ঠিক আছে, এবার দেখো ঘটনাটা কি ঘটে। আচ্ছা, ধরে নাও এটা হলো তোমার মেন অক্ষ, মানে একটা অক্ষ টানা হলো মাঝ বরাবর, একটা মাঝ বরাবর অক্ষ টেনে নেওয়া হয়েছে। হয়েছে, এবার ধরো লাইট রে তুমি পাঠাবে। ঠিক আছে, মানে তুমি ধরো এখান থেকে একটা আলোকে পাঠালে, তাহলে সেই আলোটা যখন, এটা তো বায়ু মাধ্যম, আমার এই জায়গাটার প্রয়োজন নাই, মিটিয়ে দিই এটা। এই জায়গাটা বায়ু মাধ্যম, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1। এবার যখন সেখান থেকে μ2 ঘনত্বের μ2 অপটিক্যাল ডেন্সিটির মাধ্যমে ঢুকছে, তখন সেটা কি হবে? অবিলম্বের কাছে আসবে। তাহলে অবিলম্বের কাছে আসার জন্য একটু কম অ্যাঙ্গেলে বেরোবে। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেল তার চেয়ে কম অ্যাঙ্গেলে বেরোবে। এবার যখন এই বিভেদ তলে গিয়ে আপতিত হলো, এই অ্যাঙ্গেলটা হয়ে যায় এই দুটো মাধ্যমে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হওয়ার জন্য কি হবে? এখানটায় রিফ্লেকশনটা হবে। রিফ্লেকশনটা হয়ে এটা চলে গেল এখানটাতে। আবার এখানে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, আবার এখান থেকে রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। তাহলে এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলোটা এগোতে থাকে। এবার যদি তুমি ধরো একটু বেশি অ্যাঙ্গেলে আলো ফেললে, তখন কি হবে? একটু বেশি অ্যাঙ্গেল তৈরি হবে, ফলে এখানে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হয়ে যায় তখন সেটা এই মাধ্যমে ঢুকে যাবে,
তখন সেটা ট্রান্সমিট করবে না। তাহলে দেখা যাচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলো ট্রান্সমিট করার জন্য নিশ্চয়ই আপতন কোণের একটা মিনিমাম ভ্যালু থাকবে, যে মিনিমাম ভ্যালুর জন্য সিগন্যালটা মানে যে মিনিমাম ভ্যালুর কম অ্যাঙ্গেলে ফেললে সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবে। তাহলে সেই মিনিমাম ভ্যালুকে বলা হয় অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে ম্যাথমেটিক্সটা হলো ওই অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের মানটা বের করতে হবে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কত হবে সেটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ছবিটা আবার নতুন করে আঁকা যাক। আমাদের কাজ এখন অপটিক্যাল ফাইবারের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বের করা, এবং সেই অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের মানটা বের করতে হবে কার সাপেক্ষে, যেটা আমাদের জানা, অর্থাৎ μ1 এবং μ2 সাপেক্ষে। অর্থাৎ ক্ল্যাডিংয়ের অপটিক্যাল ডেন্সিটি সেটা μ1 লঘু, এবং কোরের অপটিক্যাল ডেন্সিটি সেটা μ2 যেটা ঘনমাধ্যম, তার মাধ্যমে আমাকে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে ধরে নাও এটা তোমার লম্ব অবিলম্ব। এবার দেখো আলো যখন এইভাবে গিয়ে পড়লো এখানটাতে, তখন ধরে নাও এটা তৈরি হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্য তখন সেই আলোটা জাস্ট দুই মাধ্যমে বিভব তল ঘেঁষে যাবে, মানে এখানটায় উৎপন্ন কোণটা হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরির জন্য, মানে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি, তো এটা তৈরির জন্য তোমাকে বাইরে যে আলোটা ফেলতে হয়েছে সেই বাইরের আলোর অ্যাঙ্গেলটা হয়েছে কোনটা, এটাকে আই এ বললাম। তাহলে এটাই হলো তোমার অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। কারণ আচ্ছা আমি প্রতিসরণটাকে আরেকটু বেশি দেখাই যাতে তোমরা ব্যাপারটাকে ফিল করতে পারো। তার মানে কি, আমি যদি এর চেয়ে বেশি কোণে আলো ফেলি তাহলে সেটা থিটা সি থেকে কম হয়ে যাবে, তখন সেটা কিন্তু প্রতিসরণ হয়ে যাবে। এবং এর চেয়ে যদি কম কোণে আলো ফেলি তাহলে সেটা থিটা সি থেকে বেশি হবে কোণটা, তাহলে সেই আলোটা ট্রান্সমিট করে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য এই যে মিনিমাম অ্যাঙ্গেলটা, এই যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা এখানে তৈরি করতে পারছি, সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? এবার বের করার জন্য ছবিটাকে একটু কমপ্লিট করি। এই কোণটা হবে আর। তাহলে ছবি থেকে দেখতে পাচ্ছি আর প্লাস থিটা সি, তার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা কাজে লাগবে সেটা পরবর্তীতে কাজে লাগাবো। ঠিক আছে, লাইট রে ধরো পি কিউ আর গেছে। এবারে তাহলে প্রথমে কিউ বিন্দুতে প্রতিসরণের জন্য কি হয় সেটা দেখো। কিউ বিন্দুতে প্রতিসরণে স্নেলের সূত্রে সাধারণ রূপে ইউজ করতে পারি 1 ইন্টু সাইন আই এ ইকুয়াল টু μ2 ইন্টু সাইন আর। তাহলে দেখো যদি সাইন আর কত সেটা লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকলো। এবার এখানটাতে আর বিন্দুতে প্রতিসরণ, তার জন্য কি হচ্ছে সেটা করো। কি হবে, μ2 ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু μ1 ইন্টু সাইন 90। সাইন 90 ভ্যালু কত, 1। তাহলে সাইন থিটা সি কত হলো, তাহলে সাইন থিটা সি সেটা হয়ে গেল μ1 বাই μ2। দেখো সাইন থিটা সি পেয়ে গেলাম। এবার থিটা সি প্লাস আর ইকুয়াল টু 90, তাহলে থিটা সির জায়গায় কি বসাতে পারি, 90 মাইনাস আর বসাতে পারি। তাহলে এটা 1 নম্বর থাকলো। তাহলে সাইন 90 মাইনাস আর ইকুয়াল টু μ1 বাই μ2। তার মানে কস আর ইকুয়াল টু μ1 বাই μ2। আমার কি লাগবে, সাইন আর লাগবে। তাহলে এখান থেকে সাইন আর কত হবে, √1 মাইনাস কস স্কোয়ার আর। তাহলে হচ্ছে √1 মাইনাস μ1 স্কোয়ার বাই
মিউ টু স্কোয়ার, তাহলে সেটা হয়ে গেল কত, রুট ওভার মিউ টু স্কোয়ার মাইনাস মিউ ওয়ান স্কোয়ার বাই মিউ টু। তাহলে সাইনারের ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে এই কোশ্চেনে সাইনারের ভ্যালুটা বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হবে, কোথায় করি, জায়গা তো নাই, এখানটাতে করছি, এটা মিটিয়ে দিলাম। তাহলে 1 নম্বর থেকে পাই সাইন আই এ ইকুয়াল টু মিউ টু ইন্টু রুট ওভার মিউ টু স্কোয়ার মাইনাস মিউ ওয়ান স্কোয়ার বাই মিউ টু কেটে গেল। তাহলে আই এ হয়ে গেল সাইন ইনভার্স রুট ওভার মিউ টু স্কোয়ার মাইনাস মিউ ওয়ান স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের ভ্যালু। ঠিক আছে, তাহলে জাস্ট দুটো মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটি জেনে নিলে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা বের করা সম্ভব। এবার ভেবে দেখো, হয়ে গেল ক্যালকুলেশন বুঝে গেছো আশা করি। অঙ্ক তোমার এটা দিয়ে আসবে। এবার বিষয়টা একটু দেখাই, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের কাজ কি। ধরো এটা তোমার অপটিক্যাল ফাইবার, এটা তোমার ক্লেডিং, এখানটায় আছে তোমার কোর। আমরা কি পেলাম, এদিকে এতটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল পেলাম, তাই তো। তো অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল শুধু ওদিকে তো হবে না, এদিকেও হবে। তাহলে তোমরা বলতে পারো এই যে দুদিকে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল মিলিয়ে আমরা যে শঙ্কুটাকে অঙ্কন করতে পারি, সেই শঙ্কুটার মধ্যবর্তী এরিয়ার মধ্যে দিয়ে যদি আমি কোনো সিগন্যালকে পাঠাতে পারি, তাহলে সেই সিগন্যালটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ট্রান্সমিট হবে। কিন্তু এই সিগন্যালের মানে এই শঙ্কুটার বাইরে দিয়ে যদি কোনো লাইট আসে, তাহলে সেটা এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবেই না, সেটা ট্রান্সমিট করতে পারবে না। ঠিক আছে, তো এই এরিয়াটা মেন ফ্যাক্টর, এই এরিয়াটার মধ্যে দিয়ে লাইট সিগন্যালকে ঢুকতে হবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, বোঝা গেল মেন প্রবলেমটা কি। এবারে এই প্রবলেমটা সলভ করা হয় গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে কি হয়, গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে তোমার সেন্টারে যে লেয়ারটা থাকে তার মিউয়ের ভ্যালু সব থেকে বেশি হয়। তাহলে মিউয়ের ভ্যালু এখানে ম্যাক্সিমাম থাকে। এবার যত এদিকে যাওয়া যায় বা যত ওদিকে যাওয়া যায় মিউটা কমতে থাকে, এবং সেটা লিনিয়ারলি কমে এবং খুব ধীরে ধীরে কমতে থাকে। মানে অনেক সময় মানে অনেক রকম তুমি এরকম ভাবতে পারো, মরুভূমিতে যেমন মিরেজ ফরমেশনের সময় আমরা পড়েছিলাম যে যত উপরে উঠছি তত এই উল্টার মিরেজের সময় যত উপরে উঠবো তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয় এবং ক্রমশ লিনিয়ারলি চেঞ্জ হতে থাকে। তাহলে কী হবে, একসময় উল্টাভাবে লাইট বেন্ড করে আসবে। ঠিক একই রকমভাবে এখান দিয়ে তুমি যদি এরকম একটা লাইটকে পাঠাও, তাহলে সেটা ক্রমশ নিজের গতিপথ চেঞ্জ করতে করতে একসময় সেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ব্যাক করবে, আবার ব্যাক করবে, আবার ব্যাক করবে, এভাবে চলতে থাকবে। যদি একটু বেশি অ্যাঙ্গেল পাঠাও তাহলে এইভাবে এটা ব্যাক করবে। যদি আরেকটু বেশি অ্যাঙ্গেল পাঠাও তাহলে এইভাবে ব্যাক করবে। শুধু এদিক দিয়ে না, যদি এদিকে পাঠাও তাও ব্যাক করবে। কম অ্যাঙ্গেল পাঠাও, অনেকটা মরুভূমিতে মরীচিকা ফরমেশনের মতো বিষয়। ঠিক আছে, তো বিষয়টাকে যদি একটু ভেঙে দেখাই যে কি করে হচ্ছে। ধরো এরকম লেয়ারের পর লেয়ার আছে, ঠিক আছে। তাহলে যখন ধরো লাইটটা এখানটায় গেল, তাহলে এখানটায় ঘন মাধ্যম, এখানে লঘু মাধ্যম, তাহলে অবিলম্ব থেকে কি একটু দূরে সরলো। আবার এখানে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, আর একটু দূরে সরলো। দিয়ে এখানটায় দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে বেশি, তাহলে এখান থেকে কি আবার ব্যাক করবে, আবার লঘু মাধ্যম, আবার ব্যাক করবে, আবার লঘু মাধ্যম, ব্যাক করলো। তাহলে এইভাবে ব্যাক যেতে যেতে ক্রমশ অ্যাঙ্গেল বাড়তে বাড়তে এই জায়গাটিকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে ব্যাক করলো। ব্যাক করে যখন সেন্টারটাকে পেরিয়ে ওদিকে যাচ্ছে, একই রকমভাবে ওদিকেও মিউটা কমছে, মিউ কমতে কমতে ওদিক থেকে আবার ব্যাক করছে।
তো এইভাবে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা, স্টেপ ইন্ডেক্স ফাইবারের যে প্রবলেমটা, যে একটা নির্দিষ্ট এরিয়া অবধি এটা পাঠাতে পারে, সেই প্রবলেমটাকে দূর করতে পারে। ঠিক আছে, এবার বলি এখানে সিগন্যালটা যাবে কি করে। মানে তোমার ফোনের সিগন্যাল বলো বা কোনো কথা বা যে কোনো অডিও ভিজুয়াল সিগন্যাল, সেটা কি করে যাবে? খুব সিম্পলভাবে যদি ব্যাখ্যা করতে হয়, ধরো আমি বলি, ধরো তো একটা মাইকে তুমি, একটা স্পিকারে তুমি কথা বললে, তাহলে সেই স্পিকারের কথাটা কি করে অপটিক্যাল ফাইবারের মধ্যে ঢুকছে, তারপর সেটা যাচ্ছে। যাওয়ার ব্যাপারটা তো বুঝিয়ে দিয়েছি। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে যেতে গেলে তো লাইট যেতে হবে, লাইট হিসেবে কি করে কনভার্ট হয়, এবার সেই কথাটা বলি। তো তুমি ধরো একটা মাউথ পিসে কথা বললে, তাহলে মাউথ পিসে যখনই কথা বলা হলো, সেটার কাজ কি? সেটার কাজ সাউন্ড এনার্জিকে কনভার্ট করে যাওয়া ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো সেখানটায় সাউন্ড এনার্জি কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জি। যখন কোনো আমরা মাউথ পিসে কথা বলছি, তখন সেখানে সাউন্ড এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। হ্যালো হ্যালো যখন করলাম, তো সেখানটায় বা এখানটায় আমরা কলার মাইক লাগানো আছে, একই কাজ করছে। তো এটা কি সাউন্ড এনার্জিকে কনভার্ট করছে ইলেকট্রিক্যাল সিগনালে। ঠিক আছে, এবার যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা এখানে তৈরি হলো বা ইলেকট্রিক্যাল যে ওয়েভফর্মটা তৈরি হলো, সেটা হয় অ্যানালগ ফর্মে, অ্যানালগ সিগন্যাল হিসেবে থাকে। অ্যানালগ সিগন্যাল মানে নর্মাল ওয়েভ ফর্ম হিসেবে থাকে। ঠিক আছে, নর্মাল একটা ওয়েভ ফর্ম, ইলেকট্রিক্যাল ওয়েভ ফর্ম হিসেবে থাকছে। এবার এডি কনভার্টারের মতো একটা যন্ত্র যেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে, তাহলে এডি কনভার্টার কি করে? সেই অ্যানালগ সিগন্যালকে কনভার্ট করে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে, বাট সেটা হয়ে যায় ডিজিটাল সিগন্যাল। সেটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়। এবার ডিজিটাল সিগন্যাল মানে কি? ডিজিটাল সিগন্যাল মানে 0 এবং 1 এই দুটো কোডের সমষ্টি। ঠিক আছে, তোমরা জানো কম্পিউটারের ভাষায় এ থেকে জেড অবধি যে কোনো কিছু, বা 0 থেকে শুরু করে 9 অবধি, বা ইচ অ্যান্ড এভরিথিং, কম্পিউটার শুধু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, এটা তোমরা ছোটবেলা থেকেই জানো। তো 0 1 জিনিসটা কি? 0 মানে হলো অফ এবং 1 মানে হলো অন স্টেট, মানে অফ আর অন। 0 আর 1 মানে অফ আর অনকে বোঝায়। তাহলে যখনই তুমি একটা গানকে পাঠালে বা কোনো কথাকে পাঠালে, সেটা যখন 0 আর 1-এর কোডিংয়ে এনকোড হয়ে গেল, মানে 0 আর 1-এ ওটা কনভার্ট হয়ে গেল, তখন আমরা কি করব? তখন আমরা এই ডিজিটাল সিগন্যালকে একটা লেজার লাইট জ্বালানোর যন্ত্রে পাঠাবো। যে লেজার লাইট জ্বালানোর যন্ত্রটা লাগানো আছে অপটিক্যাল ফাইবারের ঠিক সামনে। এটা অপটিক্যাল ফাইবার, এবং অপটিক্যাল ফাইবারের ঠিক সামনে ধরো সেই লেজার লাইটটা লাগানো আছে। এবার যখনই এখানে ওই 0 1-এর কোডিংয়ের কোনো সিগন্যাল আসছে, ধরো এরকম আসছে 0 1 0 0 1 1 0 1 0 1, এরকম কোনো সিগন্যাল আসছে, তা ধরো এই সিগন্যালটা এর মধ্যে দিয়ে কি করে পাস করবে, মানে এই লাইটটাকে কীভাবে জ্বালাবে, সেটা এর মধ্যে দিয়ে কীভাবে যাবে। ঠিক আছে, সেটা বলি এবার। ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা নির্দিষ্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড, ততটুকু টাইম এটা ধরো লাইটটা অন থাকলো, পরের সিগন্যাল কি 0, মানে ওই নির্দিষ্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড লাইটটা আবার অফ হলো, আবার একটা ওই নির্দিষ্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড সেটা অন হলো। ধরো t0 টাইম বলছি, তা t0 টাইম ওটা অন হয়ে থাকলো, আবার t0 টাইম ধরে ওটা অফ থাকলো, আবার t0 টাইম ওটা অন হলো, আবার t0 টাইম অফ হলো, 2t0 টাইম ধরে অন হলো, 2t0 টাইম অফ হলো, t0 টাইম অন হলো, t0 টাইম অফ হলো। তাহলে এভাবে এইটুকু সিগন্যাল আমি এখান দিয়ে পরপর জ্বালিয়ে নিভিয়ে সেই সিগন্যালটাকে তৈরি করলাম। এবার কি করব? এবার যখনই সেই সিগন্যালটা তৈরি হলো, তাহলে এখানে কি পর্যায়ক্রমিকভাবে আলো আসছে আবার আসছে না, আলো আসছে আবার আসছে না, সেই ব্যাপারটা হচ্ছে।
তাহলে সেই জিনিসটা এর মধ্যে দিয়ে এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে 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 চলে যাচ্ছে। অপটিক্যাল ফাইবারের যেখানে শেষ হচ্ছে সেখানে লাগানো থাকে রিসিভার। রিসিভার হিসেবে থাকে কি? রিসিভার হিসেবে থাকতে পারে দুটো জিনিস, হয় ফোটন ডিটেক্টর থাকতে পারে, বা ফটোডায়োডও থাকতে পারে। ফটোডায়োড অ্যাকচুয়ালি এক ধরনের ফোটন ডিটেক্টরই। তো এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি হয়েছে, এখন অন্য কিছুও থাকতে পারে। যাই হোক, খুব সিম্পলভাবে বলছি, যেহেতু ফোটন ডিটেক্টর বা ফটোডায়োড এরকম কিছু যন্ত্র ওখানে লাগানো থাকবে। তো সেটা কি করবে, যখন ওই আলোগুলো অপটিক্যাল ফাইবারের অপর মাথা দিয়ে এই ফোটন ডিটেক্টর বা ফটোডায়োডে আসছে, তখন ওই ডিটেক্টরটা ডিটেক্ট করছে সেই আলোটাকে, এবং T0 টাইমে ডিটেকশন হলো, আবার T0 টাইমে। তাহলে এই সিগন্যালটা ওখানে পৌঁছালো কী করে বুঝবো? প্রথমে ওটা ডিটেকশন হবে T0 টাইম, মানে 1 আসলো, আবার T0 টাইম ডিটেকশন হলো না, মানে 0 আসলো, আবার T0 টাইম আলো এসে পৌঁছেছে, তাহলে 1 পেলো, আবার T0 টাইম আলো এসে পৌঁছায়নি, তাহলে অফ হলো, আবার পরপর দুটো T0 টাইম জুড়ে জ্বলে আছে, মানে আলো পেলো কন্টিনিউয়াসলি, তাহলে কি দুটো 1 পেলো, আবার দুটো টাইম জুড়ে ওটা অফ হয়ে আছে, মানে দুটো 0 পেলো, আবার একটা T0 টাইম জ্বলে আছে, মানে 1 পেলো, আবার একটা T0 টাইম ধরে অফ হয়ে আছে, মানে 0 পেলো। তো এটার তো কোনো শেষ নাই, কন্টিনিউ ডাটা আসছে। তাহলে ওই রিসিভারটা কন্টিনিউয়াসলি ওই সিকোয়েন্স ধরে ধরে একই সিগন্যালকে পেয়ে যাচ্ছে। তাহলে অপটিক্যাল ফাইবারের কাজ কি? অপটিক্যাল ফাইবারের কাজ হলো এই মাঝখানে ট্রান্সমিশনটা করা। সিগন্যাল তৈরি হলো এক জায়গাতে, সিগন্যাল গৃহীত হলো এক জায়গাতে, মানে সৃষ্টি হলো এক জায়গায়, রিসিভ হচ্ছে এক জায়গায়, মাঝের যাওয়ার কাজটা করে দেয় অপটিক্যাল ফাইবার। এবং সেই যাওয়ার কাজটা হয় প্রচণ্ড ফাস্ট, যেহেতু এখানে লাইট ট্রান্সমিট করছে। এবার কি হচ্ছে, সেই রিসিভার দিয়ে সেটা চলে যাচ্ছে ঠিক উল্টা প্রসেসে ডিএ কনভার্টারের মধ্যে দিয়ে, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মধ্যে দিয়ে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হলো, দিয়ে সেটা চলে গেল স্পিকারে, দিয়ে সেটা যে সাউন্ডটা তুমি তৈরি করেছিলে সেই সাউন্ডটা তুমি ওখানে পাচ্ছ। তো এই পার্টটুকুটা ইলেকট্রিক্যাল পার্ট বা ডিজিটাল ইলেকট্রনিক্সের অংশ, কিন্তু মেন যে পার্টটা কমিউনিকেশন করার যে পার্টটা, সেই পার্টটা কে করছে? সেই পার্টটা করছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তোমার ফোন থেকে যখন কোনো তুমি যখন ফোন কল করলে, সেই ফোনের সিগন্যালটা চলে গেল তোমার, এটা রেডিও ওয়েভের মাধ্যমে যায়, চলে গেল তোমার মোবাইলের টাওয়ারে। মোবাইলের টাওয়ারের সঙ্গে অপটিক্যাল ফাইবার লাগানো আছে। মোবাইলের টাওয়ারের তলা দিয়ে সেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেটা চলে যাচ্ছে তোমার যে কোনো কোম্পানির যে মেন সার্ভারে, সেখানে চলে যাচ্ছে, দিয়ে সেখান থেকে আবার সেই সমুদ্রের তলায় পাতা অপটিক্যাল ফাইবার দিয়ে সেটা যে দেশে তোমার ফোনটাকে কানেক্ট করতে হবে সেই দেশে তোমাকে কানেক্ট করে দিচ্ছে। তাহলে কমিউনিকেশনের জন্য ইচ অ্যান্ড এভরিওয়্যার, সে তুমি মোবাইলের সিস্টেম বলো, বা কোনো ডাটা ট্রান্সমিশন বলো, বা ইন্টারনেট ব্যবস্থা বলো, বা এমনকি তোমার বাড়িতে যে ব্রডব্যান্ড সিস্টেম আসছে, এখন ব্রডব্যান্ড সিস্টেমও অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই করা হচ্ছে। আগে অপটিক্যাল ফাইবার ইউজ করা হতো না, কিন্তু এখন ব্রডব্যান্ডে হাই স্পিড করার জন্য অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। কারণ অপটিক্যাল ফাইবারে কোনো নয়েজ ঢোকার তেমন চান্স থাকে না। আমি একটু আগে বললাম 100 থেকে 200 মিটার পর, 100 থেকে 200 মিটার পর না, 70 থেকে 80 কিলোমিটার পর পর রিপিটার বক্স লাগাতে হয়। ক্লিয়ার? তো এই হলো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। হ্যাঁ, তবে একটা জিনিস কি, অপটিক্যাল ফাইবার প্রথমবার বসানোটা খুব কস্টলি, মানে প্রথমবার বসানোটা খুব খরচাদায়ক ব্যাপার। কিন্তু একবার যদি অপটিক্যাল ফাইবার কানেকশন সেট করে দেওয়া হলো, তারপর সেটা লং টার্ম প্রসেসে তোমাকে সার্ভিস দিয়ে যাবে, যেটা আমাদের দেশের একটা টেলিকম কোম্পানি অলরেডি করে ফেলেছে। যখন সমস্ত টেলিকম কোম্পানি বাজারে তাদের নিজের রাজত্ব বজায় করে রেখেছিল, তখন হঠাৎ করে দেখবে তোমাদের একটা টেলিফোন কোম্পানি হঠাৎ করে নাই হয়ে গিয়েছিল। তারা তখন কি করেছিল, তারা সেই সমুদ্রের তলায় নিজেদের ফাইবার কেবল বসানোর কাজ করছিল, মানে নিজেদের অপটিক্যাল ফাইবার বসানোর কাজ করছিল। তো তারা সেই 5 বছর ধরে সমুদ্রের তলায় সেই অপটিক্যাল ফাইবার বসিয়েছে, যাতে কমিউনিকেশনটা তাদের নিজেদের কেবলের মাধ্যমে হয়।
কারণ যখন কমিউনিকেশনটা কোনো টেলিকম কোম্পানি অন্য কোনো কোম্পানির মাধ্যমে দিচ্ছে, তখন সেখানে টাকা ট্যাক্স দিতে হচ্ছে, তাদের খরচা হচ্ছে। কিন্তু যদি নিজেদের ফাইবার কেবল সমুদ্রের তলায় পাতা থাকে কোনো কোম্পানির, তাহলে সেক্ষেত্রে তার টোটাল সিস্টেমটা তারপরে ফ্রি হয়ে যাচ্ছে। সেই জন্যই 5 বছর পর যখন সেই কোম্পানিটা আমাদের কাছে নতুন সিম নিয়ে আসলো বাজারে, বা নতুনভাবে আমাদের মোবাইল কানেকশান দিল, তখন সেই মোবাইল কানেকশানের জন্য সে মোটামুটি বছরখানেক ফ্রিতে আমাদের সমস্ত সার্ভিস দিতে পেরেছিল। হ্যাঁ, তবে এখন দিচ্ছে না কেন? সেই বললাম, সেই কোম্পানি তার প্রথম যে 5 বছর ধরে অপটিক্যাল ফাইবার বসিয়েছে সমুদ্রের তলায়, সেই সমুদ্রের তলায় বসানোর ফলে তার যে খরচ হয়েছে, সেই খরচটা তো তাকে তুলতে হবে। সে এখন সেই খরচটা তুলছে, সেই অপটিক্যাল ফাইবার মানে আমাদের কাছ থেকে সেই টাকাগুলো তারা নিচ্ছে সেই কাজটা করার জন্য। এবং অপটিক্যাল ফাইবারের মেনটেন্যান্স খুবই কম, ফলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কমিউনিকেশন খুব ইজিলি করা যায়। এছাড়াও আমাদের কিছু খেলনা বানাতেও মাঝে মধ্যে অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়ে থাকে। দেখো, অপটিক্যাল ফাইবার বেঁকিয়ে দিলেও সেটা দিয়ে কিন্তু লাইট যেতে পারে, যেহেতু ছোটো ছোটোভাবে রিফ্লেকশন ব্যাপারটাই হতে থাকে। মানে ব্যাপারটা কেমন দেখাই, মানে খেলনা কোথায় ইউজ করা হয়, খেলনার জায়গাটা এবার দেখাই। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে অপটিক্যাল ফাইবারকে তোমরা দেখেছো এর আগে। একটা পাতলা পাইপের মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবারের লাইটটা যেহেতু ট্রান্সমিট করছে, এরকম বারংবার রিফ্লেকশন হতে থাকে এখানটায়। ঠিক আছে, তো ধরো এবার পাইপটাকে ধরো তুমি বেঁকিয়ে দিয়েছো, এভাবে বেঁকিয়ে দিয়েছো, তাহলে এভাবে পাইপটাকে বেঁকিয়ে দেওয়ার জন্য খুব বেশি যেহেতু পরিবর্তন হয়নি, তো এখানেও কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা বারবার হতে থাকে এবং হতে হতে সেটা লাইটকে ট্রাভেল করতে পারে। তো মেলাতে দেখবে মাঝে মধ্যে এক ধরনের ফুলদানির মতো জিনিস পাওয়া যায়, এবং সেই ফুলদানির মতো জিনিসের এরকম একটা জিনিস দেখবে নিচে লাইট জ্বলে, এবং কিছু কিছু এরকম জিনিস সুতার মতো জিনিস বেরিয়ে থাকতে দেখা যায়। ঠিক আছে, তো সেই সুতার মতো জিনিসের মাথায় দেখবে লাইট জ্বলতে থাকে। তো অ্যাকচুয়ালি সেই সুতার মতো জিনিসগুলো কিছুই না, এগুলোই হলো সেই অপটিক্যাল ফাইবার। ভেতরে লাইট থাকে, ভেতরে লাইট জ্বলে, এবং সেই লাইটগুলো এর মধ্যে দিয়ে এসে সেই সুতার মতো জিনিসের চারপাশে মানে মাথাগুলোতে সেই লাইটগুলো বেরিয়ে আসে বলে সেগুলোকে উজ্জ্বল লাগে দেখতে। তো এরকম একটা জিনিস মেলাতে তোমরা দেখেছো অপটিক্যাল ফাইবার দিয়ে বানানো হয়। আর বাড়িতে যদি তোমরা অপটিক্যাল ফাইবারের এক্সপেরিমেন্টটা কীভাবে এর মধ্যে দিয়ে লাইট ট্রাভেল করছে দেখতে চাও, তো আমি একটা এক্সপেরিমেন্ট দেখাই। তো এটা তোমরা করে দেখতে পারো। ধরো এরকম একটা পাত্র নিতে হবে তোমাকে, বড় একটা জলের পাত্র নাও। বড় একটা জলের পাত্র নিয়ে এখানে জল ভর্তি করো। ঠিক আছে, এবার সেই পাত্রটা একটা উঁচু জায়গায় বসাও। ওকে, বসিয়ে এখানটায় একটা ফুটো করে একটা পাইপ বের করো। তাহলে কি হবে, এই পাইপ দিয়ে জল বেরিয়ে আসবে নিচে হাফ প্রজেক্টাইলে। ওকে, এবার যদি তুমি পিছন থেকে একটা লেজার লাইট এখানটায় লাগাও, যে লেজার লাইটে লাইটটা গিয়ে যদি এক্স্যাক্টলি এই জায়গাটায় ফেলতে পারো লাইটটাকে, তাহলে দেখবে সেই লাইটটা যে জলটা বেরিয়ে আসছে সেই জলের মধ্যে দিয়ে বারবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে থাকবে। এবং তোমরা যদি এখানটায় জল পড়ার জায়গায় নিজের হাত রাখো বা একটা প্লেট রাখো, তাহলে দেখবে এখানে তোমরা লেজার লাইটের স্পটটাকে দেখতে পাবে। তো এভাবে অপটিক্যাল ফাইবার যে কাজ করছে কিভাবে, সেটা তোমরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। মানে এটা বলতে পারো সেই অপটিক্যাল ফাইবার টেকনিকেই কাজ করছে। অ্যাকচুয়ালি লাইটটা যখন এখানে পড়লো, সেটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলে কম অ্যাঙ্গেলে পড়েছে, তারপরে যে জলটা বেরিয়ে আসে সেই জলের মধ্যে লাইটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, ফলে সেই লাইটটা বেন্ড হয়ে যেতে পারে জলের গতিপথের সঙ্গে। তো এইভাবে তুমি অপটিক্যাল ফাইবারের এক্সপেরিমেন্টটা বাড়িতে করে দেখতে পারো। এছাড়া তোমাদের কাছে যদি এরকম একটা লম্বা কাচের স্ল্যাব থাকে, ধরো এরকম একটা লম্বা কাচের স্ল্যাব যদি তোমরা জোগাড় করতে পারো কখনো, তাহলে সেখানটায় অন্ধকার ঘর করে যদি এই লম্বা কাচের স্ল্যাবের একদিকে লেজার ফেলতে পারো, লেজার লাইট ফেলতে পারো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে বারংবার প্রতিফলন হচ্ছে, সেই ব্যাপারটা তোমরা দেখতে পাবে। তো
এখানটা মেনলি ক্ল্যাডিংয়ের কাজটা এয়ার করে ফেলে এবং কাঁচটা এখানে তোমার কোরের ভূমিকা পালন করে। তো এরকম দুটো এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতে করতে পারো অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করছে সেটা প্র্যাকটিক্যালি দেখার জন্য। ঠিক আছে, আমি আমার থাম্বনেলে এই পিকচার দুটো দিয়ে দেবো, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের পিকচারটা। তো তোমরা এটা করে দেখো বাড়িতে। ঠিক আছে, তো যাই হোক, অপটিক্যাল ফাইবারের সম্পর্কে ডিটেলস বললাম যা যা দরকার ছিল। তোমাদের এখানে মেনলি কোনটা কাজে লাগবে যদি পরীক্ষার জন্য বলো, পরীক্ষার জন্য তোমাদের ওই অঙ্কটা যেটা দেখিয়েছিলাম অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের অঙ্কটা, সেই অঙ্কটা কাজে লাগবে। এবং কমিউনিকেশন চ্যাপ্টার যখন পড়বে, সেই কমিউনিকেশন টেকনিক্স বলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কমিউনিকেশনটা তোমাদের হালকা করে একটু বলা থাকবে। মেনলি এখনকার ব্রডব্যান্ড কানেকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কমিউনিকেশন অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এটা সবচেয়ে বড় ইউজ বলা যেতে পারে, কারণ এখন মোবাইল ছাড়া বা ইন্টারনেট ছাড়া গোটা পৃথিবী অচল। কারণ বললাম হয়তো যে মোবাইল তোমরা ব্যবহার করছো কি লাক্সারির কাজে, কিন্তু এখন মোবাইলের ইন্টারনেট ব্যবহার করছো তোমরা লাক্সারির জন্য। কিন্তু ইন্টারনেট সিস্টেম যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে, কারণ গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং অপটিক্যাল ফাইবার খুবই ভাইটাল রোল প্লে করছে আমাদের বর্তমান পৃথিবীতে। তো যাই হোক, আজকে ভিডিও আমার আর কিছু বলার নেই। অপটিক্যাল ফাইবারটা একটু ভালো করে তোমরা পড়ে রেখো। রিসেন্ট পরীক্ষার ট্রেন্ড অপটিক্যাল ফাইবার থেকে কোশ্চেন আসার, সুতরাং অপটিক্যাল ফাইবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা মাথায় রেখে অপটিক্যাল ফাইবারটা ভালো মতো পড়ে নিও। তোমাদের বইয়ে বিশেষ কিছু নাই এটা সম্পর্কে, তাই আমি একটু ডিটেলসে ব্যাপারটা পড়ালাম। ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিও। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং বন্ধুদের বলো যদি আমার চ্যানেলটা, যদি তাদের পড়াশোনাতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখতে। ঠিক আছে, তাহলে তাদেরও সুবিধা হবে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমি প্রিজম নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।